স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 2 পুলিশ সদস্য নিহত হলো, দেশ জুড়ে বহাল আছে বিশেষ নিরাপত্তা উদ্যোগ। নিরাপত্তার উন্নতির জন্য আবার রাজনৈতিক আলাপের প্রয়োজন দেখছে কোনো কোনো পক্ষ। এসব নিয়ে আজকের আলোচনা আমাদের নিরাপত্তা। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব এস টি ইমাম, আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব ডক্টর সাদত হোসাইন। স্বাগত আপনাদের। জনাব এস টি ইমাম, উগ্রবাদীরা আপনাকেও হুমকি দিয়েছে, বাড়তি কোনো নিরাপত্তার মধ্যে আছেন কিনা? মে মাসের 3য় সপ্তাহে চলতি বছরই আপনি সহ 10 বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয় উগ্রবাদীরা। তারপর থেকে কি আপনার জন্য বিশেষ কোনো নিরাপত্তা নিতে হচ্ছে কিনা, বা মানে আপনি যতটা নিরাপত্তার মধ্যে থাকেন তার চেয়ে বেশি নিরাপত্তার করছেন কিনা? না, অতিরিক্ত কোনো নিরাপত্তা আমি চাইনি। তবে এমনি সাধারণত পুলিশের যা বলেন, ওরা ডিবি থেকে এসে বলে গেছেন যে এইভাবে চলবেন, একটু সাবধানে দেখাশোনা করবেন, সব ভিড়ের মধ্যে যাবেন না ইত্যাদি। এগুলো মানে মোটামুটিভাবে সাধারণ সাবধানতা, অন্য কিছু না। আমি আসছি আবার আপনার কাছে। ডক্টর সাদত হোসেন, আপনি এই কথা মনে করেন কিনা যে মাননীয় প্রধানমন্ত্রী আজকেও লেখালেখির ব্যাপারে, মানুষের অনুভূতির ব্যাপারে সাবধান হওয়ার কথা বলেছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শুধু লেখালেখি করার জন্যই যে শুধু মানুষকে মারা হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। সেক্ষেত্রে পিডিবির যে সাবেক মহাপরিচালক ছিলেন খিজির খান, বা শিয়াদের যে তাজিয়া মিছিলে যে আক্রমণ, সেগুলির সাথে তো আসলে লেখালেখির সম্পর্ক নাই। তো আপনি ওই বক্তব্যটাকে আসলে কিভাবে দেখছেন? লেখালেখি একটা পার্ট, জি। আর যেমন খিজির খানকে যে করেছে, এটা হচ্ছে তাদের ওই যে পীরের বিভিন্ন রকম ব্যবসা, পীরালির কাজকর্ম আছে, সেগুলির এতে আপনার অনেক সময় মতদ্বৈততা থাকে, তারপরে একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপের দ্বন্দ্ব থাকে। আর তাজিয়া মিছিল যেটা এখন যেগুলি হচ্ছে, এটার মূলিয়ে পুলিশ আর কি, পুলিশ তো ইজ নট ব্লগার না, এটা মোটামুটি একটা অস্বস্তি ক্রিয়েট করা। আমি আমার একটা লেখাতে লিখেছি যে এগুলি দিয়ে হলো আপনার অস্বস্তি ক্রিয়েট করা, যাতে সরকার মানে একটু কোনো সময় বিব্রত হয়, কোনো সময় এই অস্বস্তি ক্রিয়েট করে সরকার বিব্রত হয়ে, মানে কি, মানে অ্যাচিভমেন্টটা কি? এখন অ্যাচিভমেন্ট কি, এটা আসলে খুব গভীর ভাবে পর্যালোচনা দরকার। এবং এর জন্য যারা এগুলি করে, আমাদের এখানে কিন্তু এখনো যেটা হচ্ছে, একটু আগে আমরা আলাপ করছিলাম যে যারা এগুলি করে তাদের সাথে গোপনে কোনো রকমে একটা ইনরোড করে কেউ এদের বক্তব্য, এদের মানে যে পারসেপশন, এটা বোধহয় এখনো বের করতে পারে নাই। ডক্টর সাদত হোসেন, আমি জনাব ইস্তিমামের কাছে আসার আগে আমি জানতে চাইবো যে অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ সরকারের সরকার পরিচালনার মধ্যে এক ধরনের একক বা এক নায়কতন্ত্র বা স্বৈরাচারী এক ধরনের শাসনের ব্যাপার আছে, এই কারণে এইগুলি সৃষ্টি হচ্ছে। এই বক্তব্যটা কি খুব প্রান্তীয় বা চরম বলে আপনি মনে করেন? এখন স্বৈরাচারী বা এক নায়কত্ব বা কর্তৃত্বপরায়ণ সরকার, তার ব্যাপারে অনেকের আপত্তি থাকে, অনেকের ক্ষোভ থাকে, এবং সেগুলি বিভিন্নভাবে আমরা একটা কথা বলি, এটাকে বলে ট্রান্সফার্ড অ্যাগ্রেসিভনেস। মানে আপনি, আপনার প্রতি আমার ক্ষোভ আছে, আমি হয়তো আপনাকে কিছু করতে পারলাম না, যাওয়ার সময় অন্য কারো ক্ষতি করে দিলাম, তাকে মনে করলাম যে আপনার প্রতিনিধি বা আপনার কোনো ইন্টারেস্ট বহন করে। তো সেরকম কিছু থাকতে পারে। আর কিন্তু আমার ধারণা যারা এগুলি করছে, এদেরকে ক্যারেক্টারাইজ করা বোধহয় বাংলাদেশে এখনো ওইভাবে সম্ভব হয়নি। একটাই সবাই আমরা সন্দেহবশত বলছি যে এরা উগ্র ধর্মীয় মতাবলম্বী, যারা মনে করে যে এগুলির মাধ্যমে তারা ধর্মের, তারা যে ধর্মের যে কনসেপশনে তারা বিশ্বাস করে, তার বিরুদ্ধে যারা আছে তাদের ক্ষতি করবে। কিন্তু আসলে এরা কি চায়, এটা কিন্তু এখনো তাদের সাথে আলাপ করে, যেমন আপনি বলছিলেন অরুন্ধতী ঘোষ যেরকম মাওবাদীদের সাথে ব্যাস্টারে গিয়ে অনেক আলাপ করেছে, তারপর থেকেছে, তাদের সম্পর্কে লিখেছে, এদের ব্যাপারে কিন্তু আমি কোনো লেখা এরকম পড়ি নাই। এরকম হতে হলে তাদের আসলে সংগঠিত হতে হবে। পুলিশ প্রশাসন প্রায় বলছে যে এটা আসলে একটা ছেঁড়া গ্রুপ, বিচ্ছিন্ন গ্রুপ, তারা যে সবাই সবার সাথে যোগাযোগ রাখছে, ব্যাপারটা এরকম না।
একটা লিস্ট ছাপানো হয়েছে, তারা নিজের উদ্যোগে ছোট ছোট গ্রুপ এরকম বলছে। আসলে আপনাদের জার্নালিজম, যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম থেকে ওরাই করে সাধারণত এই কাজগুলি, যেদের একজন দুইজনের সাথে চুপে বসে, যেমন তামিল টাইগারদের সাথে বসে কথা বলতো, তারপরে ওই যে বললাম মাওবাদীদের সাথে, তারপরে এসে বলছিলাম যে এরা কি চায়, এদের একটা বক্তব্য নিশ্চয় আছে। আমি বলছিলাম যে এটা একটা সাংগঠনিক এর কথা, কিন্তু জনাব এইচ.টি. ইমাম, আপনার কাছে আমি ওই প্রশ্নতে ফিরে আসি, আপনাদের সরকার কি খুব কর্তৃত্বপরায়ণ সরকার আপনি মনে করেন কিনা? খুবই এক দেশদর্শী বা মানে কোনো ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ নেই এরকম একটি সরকার মনে করেন কিনা, চান কিনা? মোটেও না, প্রশ্নই ওঠে না। কেননা এখন আমাদের দেশে যেরকম গণতান্ত্রিক যে সমস্ত রীতিনীতি মেনে চলা এবং যে পার্লামেন্টারি ফর্মের যে ধরনের স্বচ্ছতা থাকা দরকার, যে ধরনের দায়বদ্ধতা থাকা দরকার, এগুলো যেমন আছে, যেগুলো প্রকাশ্যে আলোচনাও হয় এবং দলের ভেতরে এবং বাইরে এবং অন্যান্য মতাবলম্বী বিভিন্ন অনেকের সঙ্গেই কথাবার্তা হয়, সবসময় আলোচনা হচ্ছে। এখন মত প্রকাশ করতে পারছেন না এরকম তো কেউ নাই, সকলেই মত প্রকাশ করছেন এবং কোনো কোনো সময় এমন উগ্র মত প্রকাশও অনেকেই করছেন যেগুলো আমরা কতগুলো ক্ষেত্রে জানি যে এমনভাবে লেখা হচ্ছে প্রভোগ করে অন্যকে, যাতে করে তারা আবার ওই কোনো একটা সুযোগ পান। আমি কি আপনার সাথে ভিন্ন মত প্রকাশ করতে পারবো? হ্যাঁ, আপনি আমার সঙ্গে ভিন্ন মত প্রকাশ করছেন না, অনেক সময় করছেন। আপনি কি আমার সঙ্গে একমত প্রকাশ করেন সব ব্যাপারে? না, একমত প্রকাশ করছি না, কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন রকমের তথ্য, কিন্তু সে আমার ভিন্ন মত প্রকাশ করাটা কি আসলে কোনো কিছু ম্যাটার করবে? আমি আপনাকে সূত্রটা দিই। আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন ডক্টর সাদাতকে নিয়ে, আমি তার কতগুলো সূত্র দিই এবং আজকেই গত কয়েকদিনের মধ্যেই পেয়েছি আমরা। সরি, একটি ধরুন, আপনি কি এটা নিশ্চয়ই পেয়েছেন? জি, আমার কাছে প্রিন্টারে আছে। জি, আপনাকে আমি পাঠিয়েছিলাম। এই যে বলছেন আপনার পাকিস্তানের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জি সুমরু, জি তিনি গোলাম মোহাম্মদ, হ্যাঁ সুমরু, তিনি বলছেন যে বাংলাদেশ risks further violence unless government holds show trial on Monday। কথাগুলো আগে থেকে শুনবে, খেয়াল করবেন। শো ট্রায়াল এক নম্বর। তারপরে বলছেন ফর্মার পিএম অফ পাকিস্তান বলছেন ওভারটার্ন ইমিনেন্ট এক্সিকিউশন অফ অপোজিশন লিডার সালাউদ্দিন চৌধুরী। হি ইজ নট মেনশনিং দ্যাট হি ইজ এ ওয়ার ক্রিমিনাল, তার কাছে অপোজিশন লিডার। এবং আরেকটা কথা বলছেন উনি, পাকিস্তানের মোহাম্মদ মিয়া সুমরু calls for the Bangladesh Supreme Court to overturn the death sentence of opposition leader Salahuddin Chaudhary at its hearing of the case on Monday। গত সোমবারে যেটা হওয়ার কথা ছিল সেই সময় ওভারটার্ন করতে, সেখানে কতগুলো মন্তব্য করছেন এইভাবে, Chaudhary faces imminent hanging as a result of Prime Minister Sheikh Hasina and the ruling Awami League using Bangladesh's International Crimes Tribunal as a sham court to silence অপোজিশন লিডার্স। আপনি কি এগুলো কোনো কথার সঙ্গে একমত পোষণ করেন? আমি এইগুলি কথার সাথে একমত পোষণ করি না। করেন না? আচ্ছা, তাহলে এই মিয়া মোহাম্মদ সুমরু, যিনি পাকিস্তানের প্রাক্তন ছিলেন, তার কি এমন অধিকার আছে যে বাংলাদেশের কোর্টকে, যে একটা আন্তর্জাতিক কোর্ট, যে কোর্টটি সব দিক থেকে সকলেই স্বীকার করেন? আমরা কূটনৈতিক পর্যায়ে এই লেখার বিপক্ষে কি করেছি? এটার বিপক্ষে আমরা ব্যবস্থা নিচ্ছি। মানে অবশ্যই আমি তো দেখতে পাচ্ছি যে এটি আসলে এটা একটা অপেডে উনি মানে ইয়েতে লিখেছিলেন নভেম্বর 1 কোন একটা, হ্যাঁ নভেম্বর 1 ইটস অলরেডি নভেম্বর 8। হ্যাঁ, মানে আমরা কূটনীতিকভাবে এটি মোকাবেলা করছি না কেন? এটা প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু হ্যাঁ প্রতিবাদ জানানো হয়েছে, তবে আমরা যেটা ভাবছি যে একই সঙ্গে একই ভাষায়, প্রায় একই ভাষায় সিনেটর লিহি, তিনি ওয়াশিংটন ডিসিতে আমাদের অ্যাম্বাসেডরকে চিঠি লিখছেন, তাতেও তিনি লিখছেন অপোজিশন লিডার এবং ওই বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটাকে শ্যাম কোর্ট এবং টু সাইলেন্স অপোজিশন লিডার্স। দেখেন মিলগুলো দেখেন। এখন এটার সাথে আবার লর্ড কার্লাইল, এই যে আমি যে ব্রিটিশ পার্লামেন্টের কথা বলছিলাম কয়েকদিন আগে গেছি, সেখানে তিনিও এই কথাই বলছেন যে এইটা প্রসিজার ঠিক হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা মনে করি যে এই ট্রায়াল ঠেকানোর ব্যাপারে এই জন্যই বিচ্ছিন্ন কতগুলো মনে হচ্ছে যে বিচ্ছিন্ন, কিন্তু এগুলো বিচ্ছিন্ন নয়। এগুলোকে খণ্ড খণ্ড ভাবে একত্র করলে এক সূত্রে গাঁথা যাবে। এদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো রকমে এই আইসিটির
ভার্ডিক্ট এটাকে বদলানো যায় কিনা, এই কোর্টকে কোনো রকমে প্রভাবিত করা যায় কিনা, এক। দুই হলো সেটা করতে গেলে বাংলাদেশে যদি অস্থিরতা এবং একটি আপনার সেটি সুবিধা হয়। আমি ডক্টর সাদতের কাছে অস্থিরতার যে কথাটি বলছিলেন আপনি, সেটা আমি ডক্টর সাদত যাওয়ার আগে ওইটি বলছি যে অস্থিরতা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা, এই দুটো কিন্তু একই না। ডক্টর সাদত, আপনি কি মনে করেন যে বিভিন্ন গ্রুপ থেকে লবিং করা, চিঠি লেখা, কাউকে কাউকে প্রভাবিত করা এবং অস্থিরতাটা সৃষ্টি করলে সেটা কি ইয়ে করতে সুবিধা হয়? না, আমি এখানে আমার কাছে দুটো আলাদা মনে হচ্ছে। লবি যেহেতু তার মৃত্যু মানে কি বলা যায় যে চূড়ান্ত জাজমেন্টের অপেক্ষা করছে, এবং চূড়ান্ত জাজমেন্ট সাধারণ মানুষ একটা রায় হয়তো আশা করে। এখন কোর্ট তো ডিসাইড করবে কি করবে, সেটার জন্য লবি হয়তো এখানে ওখানে লাস্ট একটা চেষ্টা তো সবাই করবে তারই। কিন্তু এই যে এইখানে মানুষ মেরে ওখানে পুলিশ মেরে, এইটা দিয়ে একটা গভর্নমেন্টকে খুব একেবারে মানে কলাপস করিয়ে দেওয়া কিংবা গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করা, এটা তো সম্ভব না। এটা সম্ভব না, তবে এটা হয় একটা জিনিস ডেসপারেট অ্যাটেম্পট, এটা ডেসপারেট অ্যাটেম্পট, এটাকে বলে একেবারে লাস্ট ইংরেজিতে একটা টার্ম আছে, নাথিং কামস সো হ্যান্ডি অ্যাজ দ্য রাইটার্স রেইজ টু এ পারসন হু ইজ রং। এখন যে লোকটা হয়তো ফাঁসির ইয়েতে আছে, সে মনে করে যে হি ইজ রং, এটাই তো তার হয়তো যুক্তি, এবং সে তখন যেটাকে বলে রাগের মাথায় সে চেষ্টা করে যে কি করলে কি করা যাবে। তার হাতে হয়তো আর বেটার ইনস্ট্রুমেন্ট নাই। যদি তিনি একজন বড় মানে জনতা, তার পিছনে অনেক যদি ক্রাউড, আমি জনতাও বলবো না, ক্রাউড ইয়ে করতে পারতেন, তাহলে হয়তো রাস্তা মিছিল করাতেন। যেমন আমরা 69-এ রাস্তায় মুভমেন্ট করেছি, মানে আমাদের তখন স্লোগান ছিল জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এখন এই জিনিসটা তারা করাইতে পারছেন না। যদি পারতো তারা হয়তো ওইদিকে যেত। এখন তারা যদি তারা মনে করতে পারে তারা পারছেন না, আপনি কি মনে করেন যে এটা জনপ্রশাসনকে খুব মানে শক্ত হাতে, জনাব ইসলাম জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর খুব শক্ত হাতে, আমি বলবো কিভাবে, মানে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে এটি পারছেন না তারা? কেন পাচ্ছেন না, এটা তো আপনাকে তাহলে আরেকটু ডিটেইলে যাইতে হবে। তারা কারা? এখানে তো অনেকই আছে। বিএনপি একটা গ্রুপ, জামাত আর একটা গ্রুপ। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা বললো, তার ইমেজ সাধারণ বিএনপি নেতাদের মতো না। আমার মনে হয় আমরা একটু একটা সেকেন্ড একটু স্যার আপনি সময় দেন, আমরা একটু জনাব এইচ.টি. ইমামকে একটু শুনি যে জনপ্রশাসনের বিরুদ্ধে প্রথম অভিযোগ মাঠ পর্যায়ে যে তারা শুধু সরকারের কথাই শুনছে, সরকারে যারা মানে তারা শুধু আপনার কথাই শুনে আর কারো কথা শুনে না। এটা মোটেও ঠিক না। আমি কাউকে কোনো নির্দেশও দেই না, সরাসরি কারোর সঙ্গে সম্পৃক্ত নই। কিন্তু জনপ্রশাসন, আর আমি এখন জনপ্রশাসনের দেখাশোনা করি না, এখন আমি রাজনৈতিক উপদেষ্টা। আচ্ছা, এখন রাজনৈতিক বিষয়ে দেখাশোনা করি এবং সেই সূত্রে আমি রাজনৈতিক বিশ্লেষণই করব। একটি জিনিস যদি দেখেন আপনি, এখন এটা তো সত্য কথাই যে বিএনপি একটি বিরাট একটি দল, তাদের যথেষ্ট জনসমর্থন আছে, থাকার কথা। কিন্তু তারা কেন পারছেন না এই কারণে যে গত এই 5ই জানুয়ারি থেকে 70,000 মামলা দিয়েছেন। 5ই জানুয়ারি থেকে এই যে 100 দিন, আমি আপনাকে শীর্ষ পর্যায়ের 5,000 লোক কারাগারে, কেউ বাইরে আসতে পারছে না, তারা কি করে পারবেন? না, শীর্ষ পর্যায়ের 5,000 তো নয়, অনেক লোক অনেকে ধরা পড়েছেন ইয়েতে স্ট্যান্ডিং কমিটির, তারা কেউ বেরিয়ে আসলে। আমি একটা জিনিস আপনাকে দেখাই, এটা আমাদের একটা অ্যালবাম, এটা দেখেন, আমার দেখার সুযোগ হয়েছিল, যে দেখার সুযোগ হয়েছে আজকে আপনাকে। জি, থ্যাংক ইউ সো মাচ। 100 দিনের বর্বরতা, এই বর্বরতা করে, এই যে অগ্নি সন্ত্রাস করে, মানুষ খুন করে যে অবস্থান সৃষ্টি করেছে বিএনপি, তারপর জনগণের কাছে বিএনপির সেই আবেদন নেই, এমন কিছু নেই, কোনো বিশেষ ইস্যু নেই যেটি নিয়ে বিএনপি একটি প্রতিরোধ গড়ে তুলতে পারে। মাথা নাড়ছেন, আমরা একটা বিরতি নিচ্ছি। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আপনি এখান থেকে শুরু করবেন। কিন্তু আপনি এখান থেকেই বলেন, আপনি শুধু পাশাপাশি এটাও বলেন, যেহেতু আপনি রাজনৈতিক বিশ্লেষণ
আপনি করেও থাকেন, লিখেও থাকেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বাতিল করা অনেক বর্ষিয়ান বিএনপি নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো, বোম মারা, এরকম মামলা দেওয়া, সেই ভিন্ন মতকে চাপিয়ে রাখার অংশ কিনা সেটিও যদি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশে জনাব ইসলাম, আমি জানতে চাইছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে অনেক রকম মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলি দেওয়া আসলে কতটা যৌক্তিক হচ্ছে, তাদের জামিন হচ্ছে না? জামিন তো দীর্ঘদিন ছিল। জি, মির্জা ফখরুল বিদেশেও গেছিলেন। হ্যাঁ, দীর্ঘদিন ঠিক নয় স্যার, দীর্ঘদিন মানে 2 মাস 3 মাস। উনি সিঙ্গাপুরে গেলেন, ট্রিটমেন্ট করলেন, আবার ফিরে এলেন, আবার যাওয়ার কথা ছিল। এর মধ্যে উনি কোর্টে আবার গেছেন, তখন কোর্ট বলেছে জেলে দিতে। আমার মনে হয় হয়তো এটা এমন কোনো না, উনি যেরকম অসুস্থতার আছে ওনার, যদি থাকে কোর্ট হয়তো বিবেচনা করবেন। আর অন্যান্যগুলো যেগুলো বলছেন, প্রায় কয়েকজন অবশ্য বয়স্ক ব্যক্তি আছেন, কিন্তু বয়স্ক ব্যক্তি থাকলে কি হবে? যেমন স্যার 84-85 বছর বয়স, মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি, উনি ছাড়া তো আমি তাও কাউকে সেরকম দেখি না। আপনি যদি কারো কথা, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে পালিয়ে থাকতে হচ্ছে আসলে আক্ষরিক করতে, কিন্তু মাঝে মাঝে এমন সমস্ত উগ্র কথাবার্তা বলেছেন, এবং তাদের টেলিফোন কনভারসেশন এবং অন্যান্য, এখন তো নানা রকম ডিভাইস আছে, আলোচনা অন্যান্য, নিশ্চয়ই আমার মনে হয় পুলিশের কাছে এমন কিছু তথ্য আছে যেগুলো কোর্টে হাজির করেছে, যার ফলে তারা বলেছে যে না, বেল দেওয়া যাবে না। স্যার, আপনি আমাকে যে বইটা দিলেন স্যার, সেই বইটা যখন আপনি মানে পাঠ উন্মোচন করতে গেলেন বা এটাকে দেখা করতে গেলেন, তখন যে আপনি বললেন আগুন সন্ত্রাসীদের, আগুন সন্ত্রাসীদের হেডিংটা হলো এরকম যে নির্বাসনে পাঠানো হবে, স্যার এই কথাটা কি উগ্র না? কোনটা আপনি যে বললেন তাদেরকে নির্বাসনে পাঠানো হবে, এই কথা কি যথেষ্ট উগ্র কিনা স্যার, সেটা আমি জানতে চাচ্ছি। নির্বাসন মানে কি বিদেশে? নির্বাসন মানে বিদেশ তো বলা হয়নি। আচ্ছা, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এটি একটি দিক হলো যে এটা এই আর একটু খেয়াল করে দেখেন যে মুজাহিদ সম্পর্কে কিন্তু কোনো কথা নেই। এই যে আন্তর্জাতিক এটা সালাউদ্দিন কাদের চৌধুরীকে, এবং তাকেই বলা হচ্ছে ইনোসেন্ট, এবং তার সম্পর্কেই, কারণ আমরা জানি তার আইএসআই এর সঙ্গে ঘনিষ্ঠতা, এবং পাকিস্তানের সঙ্গে তিনি পাকিস্তানে বিশ্বাস করেন, পাকিস্তান নিয়েই তার এই জন্য পাকিস্তান, এবং আফটারঅল আমরা ওই রকম ভাবে বলছি না, কিন্তু এর আগেও পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে ধরনের আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার নিয়ে, এগুলো সব তো আমাদের, তাদের এগুলো কোনো অধিকার নেই। এটা হচ্ছে একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে যে জামাতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত উগ্র মতাবলম্বী যারা আছে, হিজবুত তাহরির থেকে শুরু করে হারকাতুল জিহাদ, কিংবা তোমার আনসারুল্লাহ বাংলা টিম, কিংবা অন্যান্য যারা আছে, এদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এদের যোগসূত্র আছে। আল কায়দার সঙ্গে আছে, একসময় বাংলাদেশ থেকে গিয়ে তালেবানের টিকে ট্রেনিংও নিয়েছে, যুদ্ধও করেছে। এই সমস্ত লোকেরা বিভিন্নভাবে থাকলেও এরা কিন্তু, এই বিষয়টি আপনার বক্তব্যে একদম স্পষ্ট পরিষ্কার, কিন্তু ডক্টর সাদাত হোসেন কেন আপনার সাথে একটু ডিসএগ্রি করলেন বিরতির আগে, সেই বিষয়টি একটু শুনতে চাইবো। আমার মনে হলো যে আপনি একটু মাথা নাড়ছিলেন না, আপনি এগ্রি বলে। আমার প্রশ্নটি আমি করে রাখি যে আদর্শ গণতন্ত্র, আদর্শ সংসদের দাবিতে সুধী সমাজের একটি অংশ প্রায় উদ্বিগ্ন নাগরিকের ব্যানারে সোচ্চার হচ্ছেন, কিন্তু এই যে লেখক প্রকাশকদের হত্যার বিরুদ্ধে ততটা উচ্চকণ্ঠ আমি তাদেরকে হতে দেখি না। এর ব্যাপারে কি আপনি কোনো পর্যবেক্ষণ? লেখক প্রকাশক বলেন, যাই বলেন, যখনই কোনো একটা কিছু ঘটে, বাংলাদেশে তো 2 ভাগে ভাগ হয়ে আছে বাংলাদেশে। সুতরাং এক গ্রুপ হত্যার জন্য যদি দেখা যায় যে প্রতিবাদ করছে, অন্য গ্রুপ এখানে চুপ থাকেন। এটা তো ক্লিয়ারলি বাংলাদেশে কে কোন ঘরানার লোক তার উপর নির্ভর করে। আপনার সর্বশেষ প্রকাশক দীপন হত্যার ক্ষেত্রে কিন্তু দুই পক্ষই দুঃখ প্রকাশ করেছে, বিচার চেয়েছে, বলেছে আপনার অ্যাক্টিভিটি দেখেন বা অ্যাক্টিভ কিনা দেখেন, 2 গ্রুপ সমান অ্যাক্টিভ না, 2 গ্রুপই ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে মিল আর কি, ইনঅ্যাক্টিভ না, এটি কিন্তু আমাদের, এটি কিন্তু আমাদের যে ক্ষোভের জায়গা, যে আমরা তথাকথিত সুধী সমাজ বলি, আমাদের সিভিল সোসাইটি বলি, সবই অন্যান্য এরা, কিন্তু যখনই কোনো হত্যাকাণ্ড হয়, যখন কোন এ ধরনের একেবারে প্রচন্ড রকম, এই 2001 থেকে 2006 পর্যন্ত যে সমস্ত মানুষ হত্যা করা হয়েছে,
তখন কিন্তু আমাদের সিভিল সোসাইটির কেউ ওরকম কথাবার্তা বলেন নাই, কিন্তু কিবরিয়া সাহেবের মতো মানুষ কিন্তু এক গ্রুপ বলছে স্যার, যারা এক গ্রুপ বলছে এবং তারা বলেছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন লেখক প্রকাশক হত্যার ক্ষেত্রে কিন্তু সরকারের কাছ থেকেও আমরা খুব বড় সড়ো কথা পেয়েছি সেরকম কিন্তু না। রেগুলার কথা, বিচার হবে, খুনিদের ধরা হবে, কিন্তু আরো সাবধানে লেখা উচিত, এগুলি না বলা উচিত, সেগুলি বেশি বলা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সে ওই প্রেস কনফারেন্সে কিন্তু খুব স্পষ্টভাবে উনি মিডিয়াকে, আপনাদেরকে বিশেষ করে সকল টিভি এবং প্রিন্ট মিডিয়া সকলকেই উনি বিশেষ করে অনুরোধ করেছেন যে এই দেশে রাষ্ট্রের ভেতরে অভ্যন্তরে কারা এ ধরনের এই সৃষ্টি করছে, অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে, কারা মানুষকে প্ররোচিত করছে ভায়োলেন্সের জন্য, তাদের আপনারা চিহ্নিত করুন, আপনারা প্রতিবাদ করুন, আসুন আমরা সকলে মিলে এদেরকে প্রতিবাদ করি, এদেরকে আমরা বন্ধ করি। সকলে মিলে বলতে কি আপনারা অপোজিশন পলিটিক্যাল পার্টিও বুঝান স্যার? অপোজিশন পলিটিক্যাল পার্টি যদি এই কথা বলেন যে হ্যাঁ আমরা বিরোধিতা করি, আমরা এগুলো, এদেরকে তো স্যার আইডেন্টিফাই করলো আপনাদের একটা গ্রুপ। তারা বলল যে আমরা জানি আনসারুল্লাহ বাংলাদেশ কার, আনসারুল্লাহ বাংলাদেশ হলো আমাদের দলের উপদলের, আপনাদের স্যার আপনি তখন দেশে ছিলেন, ওলামা লীগ বললো আনসারুল্লাহ বাংলাদেশ হলো এই যে যারা আমাদের সাথে এখানে মারামারি করছে প্রেস ক্লাবে তারা। তো তাদের এটা কি আপনারা স্যার গুরুত্ব নিয়ে কি ওদেরকে সত্য সত্য করছেন? যে কারণ আওয়ামী লীগেরই একটা গ্রুপ বলতেছে যে এরা হলো, আমরা এদেরকে আমি এখন স্পষ্ট করি বলি, এরা আওয়ামী লীগের কোনো গ্রুপ নয়। তো এরা কারা স্যার? ওলামা লীগ, সেটাও তো স্যার আপনারা এরকম লীগ নিয়ে অনেক, কিন্তু ওলামা লীগের অনেক বড় বড় অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্টেটমেন্ট দেন না যে ওলামা লীগ আমাদের পক্ষেও নয়, এই কথা তো বলেন না। এই কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছে, কিন্তু আমরা কোন স্টেটমেন্ট দিয়ে বলছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ইয়ে তো বের হয়, বিজ্ঞপ্তি করে, আমি তো পড়ি। সহযোগী সংগঠন যেগুলো সেগুলো, তার মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে কেউ কেউ বলছেন, যখন ওলামা লীগ নিয়ে ঝগড়া হয়েছে তখন বলছেন, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের একাধিক লোককে আমরা ওলামা লীগে সবাই উপস্থিত থাকতে দেখেছি। ওলামা লীগের এখন যে অফিস সেটিও আসলে আওয়ামী লীগেরই। মহিউদ্দিন, আমার কাছে একটা ইয়ে আছে, এটা তো এত বলছে ও বলছে এটা বলে, এটা তো অফিস সেক্রেটারি একটা চিঠি দিয়ে বলবে যে এটা ওলামা লীগ আমাদের অঙ্গ সংগঠন নয়। আজকে বলেছেন, এটি হয়তো তারা বলতেও পারে। এদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন যে ওরা আমাদের কেউ না, এরা নিজেরাই এত ঝগড়াঝাটি করে নিজেদের মধ্যে বিবাদমান। একসময় বলেছিলেন ওরা আমাদের কেউ না, ওরা কি আসলে আপনাদের কেউ? এদের কেউ কেউ আছে যারা ভালো কিংবা কাজ করে, কিন্তু বিরক্ত হয়ে তো স্যার অনেক কথাই বলেন। আপনি হয়তো বিরক্ত হয়ে বলতে পারেন একটা কথা, ছাত্রলীগ তো আপনারা ডিজোন করছিলেন না স্যার, যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আসলে আমি যেটা ফিল করি খালেদ, স্যার হয়তো ইয়ে করে, পলিটিক্স মানে হলো আমরা যেটা বলি যে inconsistency is the man, consistency is the demand of others on him. Similarly, politics মানে হলো যতই বলেন আপনি পৃথিবীর সব জায়গাতে, এটাতে বোধহয় ডাবল স্ট্যান্ডার্ড কিছু থাকবে এবং সিলেক্টিভ অ্যাপ্লিকেশন হবে পৃথিবীর সারা দেশে। পলিটিক্স মানে হলো যে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট বলছে যে হি ইজ এ বাস্টার্ড, বাট আনফরচুনেটলি হি ইজ আওয়ার বাস্টার্ড। সুতরাং আপনি যত কথাই বলেন, সবাই আওয়ামী লীগের ক্রিটিসাইজ করেছে এই লিটনকে, কিন্তু আজকে লিটন আবার বেরিয়ে গেছে। আওয়ামী লীগ এটা তো তার পলিটিক্স মানে হলো এই বেনিফিট তারে দিবে। এবং শুধু লিটন বেরিয়ে গেছে না, লিটনকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে জনাব ইস্তিমাল, এবং আপনি তার লোকজনই করেছে, তার লোকজন করেছে না, কিন্তু আওয়ামী লীগ করেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। এবং এখন তার আত্মীয়স্বজনরা, এই বইটি একটি চমৎকার বই হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যেই ছেলেটি গুলি খেয়েছিল লিটনের গুলিতে, যে বাচ্চা ছেলেটি সৌরভ, ওকে দেখতে আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী যান নাই। আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীকে আমি শুনি নাই যে ওই বাচ্চাটিকে সাহায্য করার জন্য। সেটি কেন? সাহায্য করেছেন, স্থানীয়ভাবে করেছেন, রংপুরের ওই এলাকার অনেকেই করেছেন। না, আমরা এটি খোঁজ টোজ দিয়ে দেখেছি, এটা ব্যক্তিগত পর্যায়ে কোনো কিছু হলে, কিন্তু আওয়ামী লীগ যেমন এই শিশু হত্যা বা শিশুদের কোনো একটা বিপদে যেরকম করে এগিয়ে আসে, সেরকম করে এগিয়ে আসে নাই। আসলে শীর্ষ পর্যায়ে থেকে তো কোনো কিছু বলাই হয় নাই না। আমার তো আমি যতদূর জানি আমাদের মানে কোনো সাহায্য, আমরা বারবার পত্রপত্রিকায় পড়েছি সৌরভের বাবাকে আসলে ঋণ করে তার ছেলের চিকিৎসা করতে হচ্ছে, এরকম তো হওয়ার কথা ছিল না। আসলে তাকে ওইখানে স্থানীয়ভাবে চিকিৎসার সমস্ত ব্যবস্থাই সরকার থেকেই করে দেওয়া হয়েছে।
আমার মনে হয় যে আমি তবুও চেক করে বলবো। জি জি, আমার মনে হয় যে এটি একটি যে কথা আমি বলছিলাম, যেটা শুরু করেছিলাম, যে একটি হলো যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাঁচানোর জন্য, এবং আরেকটি হলো মুজাহিদ এবং জামাতে তাদের যে আন্তর্জাতিক কানেকশনস, এগুলো এই অস্থিতিশীল করা, এবং অস্থিতিশীল করে যদি সরকারকে কোনো রকমে বেকায়দায় ফেলে সরকারকে বাধ্য করা যায় যে যদি কিছু করা যাবে এরকম, এর সঙ্গে আন্তর্জাতিক দু একটা ইয়ে থাকতে পারে, আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। আমরা আরেকটা, এদের কথাগুলো কিন্তু সবগুলোরই এক ভাষা। আর ওই যে লবিস্টের যে কথাটি বললেন, আমি বলবো সোজাসুজি এই লবিস্ট এমন নয় যে তারা লজিক্যালি কনভিন্সড হয়ে এই সমস্ত কথা বলছেন, এরা বলছেন সবই পয়সার জন্য। এরা লবি মানে পয়সা, এবং মিলিয়নস যে উঠিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। ইউএসএ তে, লন্ডনে আমি কদিন আগে গেছিলাম, সেখানে দেখে এসেছি কিভাবে ইস্ট লন্ডন মস্ক থেকে টাকা পয়সা তোলা হয়। আমার মনে হয় যে আপনারা দুজনই এই বিষয়ে আসলে অনেক ভালো জানবেন। তবে পশ্চিমা বিশ্বের লবিস্ট যারা এরকম পেইড লবিস্ট আছেন, তাদের কথার অনেক বেশি গুরুত্ব আর আগের মতো নাই, কারণ লবিস্ট ফার্ম অনেক হয়েছে, দু একটি ফার্মে হেনরি কিসিঞ্জারও তো লবিং করে না, মানে এরকম অনেক হয়ে গেছে। মানে এটা আসলে ডিপেন্ড করে যে আমি তো যে জিমি কার্টার, আমি এক সময় কথা বলি, তিনি লবিং করতেন শুধু না, ডু ইউ নো প্রেসিডেন্টের সাথে সময় তোমার মনে থাকবে উনি এসেছিলেন বিসিসিআই এর পক্ষে লবিং করতে, এর সাথে এখানে এখন কলিন পাওয়েল, বিল ক্লিনটন, এরা সবাই এখন লবিস্ট। আমরা একটা বিরতি নিচ্ছি। ডক্টর সাদত হোসেন, আমরা পত্রপত্রিকায় পড়ছি যে জামিনে বেরিয়ে জঙ্গিরা আবার অপরাধে জড়াচ্ছে, জঙ্গিবাদ সন্ত্রাসীভাবে দেখা যাচ্ছে, মানে জামিনে বেরিয়ে জঙ্গিরা আবার অপরাধে জড়াচ্ছে, এই কথাটির সাথে আপনি একমত কিনা, এবং এই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ বিশ্লেষণ আমি একটু শুনতে চাইবো যে কেন তারা জামিনে বেরোতে পারছেন। আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সাদত হোসেন, আমরা জানতে চাইছিলাম যে জামিনে বেরিয়ে জঙ্গিরা আবার অপরাধে জড়াচ্ছে, বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন, আপনার পর্যবেক্ষণ? দেখেন, এগুলি তো আমি যেটা বুঝি এগুলি আন্দাজ অনুমান ভিত্তিক, কারা জামিনে বেরিয়েছে কি করছে। তবে যারা অপরাধী তারা যখন জামিনে বেরোয় তখন কিন্তু তারা আবার অপরাধের সাথে জড়ায়। আর বাংলাদেশে এই যে কাজগুলি বলেছেন যে গভর্নমেন্টের বা পুলিশেরও পক্ষে এটা সম্ভব নয়। এটা গরিব দেশ, খেয়াল রাখেন, এটা গরিব দেশ, আমাদের মানুষ গরিব। টাকা পয়সা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন, যেটা গভর্নমেন্টের জন্য বিপজ্জনক। আপনি কাকে দিয়ে যে কোন কাজ করাইতে পারেন, এমন কি মানে যাকে হয়তো আপনি রক্ষা করার জন্য দিয়েছেন সেও যে টাকা পয়সা নিয়ে কি করতে পারে কোনো ঠিক নাই। সুতরাং জামিনে যে বেরোচ্ছে, আমরা পেপারে দেখেছি, স্যার হয়তো দেখেছেন কি না, পেপারে, আমরা তো পেপার থেকে মেইনলি পাই যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় একদম নাম দিয়ে দিয়েছে তারা এই জামিনের যে রিকমেন্ডেশন, এগুলি আওয়ামী লীগের বড় বড় লিডার, এমনকি এমপিরাও দুই এক জায়গায় তারা রেকমেন্ড করেছেন। এখন বাংলাদেশের প্রথম হলো সামাজিক যে আমাদের নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কমপ্লেক্স। আপনি হয়তো এক পার্টি করেন, আপনার শালা অন্য পার্টি করে, আপনার ভাতিজা অন্য পার্টি করে, সুতরাং আপনি এখানে তাকে জামিনের রেকমেন্ডেশনের ব্যাপারে আমি 100% একমত। আমি শুধু ছোট করে এই উত্তরটি জানতে চাইবো যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছেন যে জামায়াতের কেউ, বিএনপির কেউ যদি আওয়ামী লীগে আসতেও চায় তাদের আসার পথ আসলে বন্ধ। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন রকম ফুলের মালা দিয়ে যাদের জামায়াতের যেসব কর্মী, নেতা কর্মীদের আপনাদের দলে নিয়েছেন, তাদের কি হবে, বের করে দিবেন তাদের? অবশ্যই। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন পার্টির পক্ষ থেকে, এবং অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ আমাদের বিরাট দল, আমাদের যথেষ্ট নেতা কর্মী আছে সর্বশ্রেণীর, সর্বপর্যায়ের, সব বয়সের। আমাদের এখানে নতুন কোনো লোক দরকার নেই, বিশেষ করে যারা দেশের বিরুদ্ধে, এর আগে যারা জামাতে ইসলামী কোন সময় করেছেন, যারা এখন আওয়ামী লীগে এসেছেন, তাদের সবাইকে বের করে দেওয়া হবে না। এটা ও তো প্রশ্ন করছে আগেরদের কি হবে, আমি সেটাই বলছি। এখন উনি বলছেন অবশ্যই বের করে দেওয়া হবে না, আমি সেই জন্য বলছি আগে এই প্রশ্নটা কেউ হয়তো এমনও হতে পারে যে, এমনও তো আছে যে অনেক বিপ্লবী, অতি বিপ্লবী বহু আগে ছিলেন, তারা কনভার্টেড হয়ে আজকে 25-30 বছর হলো। কক্সবাজারের এমপি বদিউর রহমান সাহেব, হ্যাঁ,
উনি বিএনপির টিকেটে ইলেকশনও করেছেন, তাই না? যদ্দূর মনে হয় যায়। না, এমপি ইলেকশন করেন নাই, এমপি ইলেকশন করেন নাই, প্রিলিমিনারি এক সময় ইয়েতে ছিলেন, কিন্তু তার পৌরসভা পর্যায়ে নির্বাচন করেছেন। নির্বাচন উনি আওয়ামী লীগের হয়ে করছেন গত তিন টার্ম হয়ে গেল। জি, মানে উনি যথেষ্ট সময় পেয়েছেন। তার মানে আপনারা একটা নির্দিষ্ট সময় রাখবেন, যে ধরেন ব্যাপারটাকে আমরা অঙ্কতে একটু কোয়ান্টিফাই করতে পারি, যে ধরেন 15 বছর আওয়ামী লীগ করলে আর জামাত তাদেরকে আর বাইর করে দেওয়া, এটা তো ওভার সিম্পলিফিকেশন হয়ে যাবে। এভাবে তো রাজনীতি হয় না। তাহলে মানে আগের কি হবে একেবারে যারা অতি সম্প্রতি যারা এসছে এবং যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে যাদের কর্মকাণ্ড দল বিরোধী এবং দলের ভিতরে ঢুকে অন্তর্ঘাতমূলক কাজ করছে, তাদের ব্যাপারে নিশ্চয়ই আমি মনে করি যে দলের ডিসিপ্লিন কমিটি কি হবে, এটা হলো পলিটিক্যাল পার্টিতে আমি যেটা বলেছি, এখানে ডাবল স্ট্যান্ডার্ড পৃথিবীব্যাপী অ্যালাউড, আগেরগুলি সিলেক্টিভ অ্যাপ্লিকেশন হবে। যেখানে কারণ আজকে দেখলাম কোন একটা লোক বিএনপির বা ছিল বা জামাতে ছিল, সে এখন ওইখানে ওদের সেক্রেটারি জেনারেল ছিল, এখন একটা বোধহয় কোনো বিরাট ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের ওই সে এখন আওয়ামী লীগের ওই ফ্রন্ট মানে কি বলে অঙ্গ সংগঠনের ওই ইয়েতে সে আবার সেক্রেটারি জেনারেল হয়ে গেছে। এখন তাকে তো আপনি কালকে বের করতে পারবেন না। তাকে বের করতে হলে একটা পদ্ধতি বা তার সাপোর্টার গ্রো করেছে, এগুলি সিলেক্টিভ অ্যাপ্লিকেশন হবে। এই ক্ষেত্রে আমি ওইটাই বলবো যে যাদের সম্পর্কে সুস্পষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে কিংবা যারা অন্তর্ঘাতমূলক এবং দলের বিরুদ্ধে কাজ করছে, তাদের সম্পর্কে নিশ্চয়ই কার অভিযোগ আপনি গুরুত্ব দিবেন? আমি যদি আজকে বলি যে আপনার অমুক একজন, না, আমরা তো স্থানীয়ভাবে তো এরা তো আপনার কেন্দ্রীয়ভাবে তো আসেনি কেউ। যারা এসছেন নিতান্তই একেবারে তৃণমূলে কিংবা বড়জোর উপজেলা পর্যায়ে, তো সেক্ষেত্রে বাছাই করা এমন কিছু সেটি বাছাই করা সম্ভব। জামাত বিএনপি থেকে কাউকে না নেওয়া হলো হয়তো, কিন্তু সরকারি চাকরি করেছেন সারা জীবন, হঠাৎ করে আওয়ামী লীগে আসছেন এরকম কেউ, মানে রিটায়ার করার পরে তার যদি আত্মীয় স্বজন বা অন্য কেউ বিএনপি বা জামাতের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাদেরকে কি আপনারা নেবেন না? না, তার সঙ্গে কি সম্পর্ক? মানে আত্মীয় স্বজন দিয়ে তো বাংলাদেশে তাকে নেবেন কিনা? আমাদের তো অনেক আছে, অনেক পরিবারে আছে যে এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএনপি করে, আচ্ছা, এক ভাই জামাত করে আর এক ভাই আছে। বাংলাদেশে ঘরে ঘরে বিভক্তি আছে। সাদাত ভালো বলতে পারবে যে মুক্তিযুদ্ধের পরে আমরা কেন এই কোলাবোরেটরদের তখনই এবং আমাদের চিহ্নিত যারা দেশের শত্রু, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের দেশের মানুষকে মেরেছে, হত্যা করেছে, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ধরে তো বিচার অন্যান্য দেশের মতো সব মেরে ফেলতে পারতাম, কেন পারি নাই এই জন্যই যে কেউ না কেউ করা ভাতিজা, কেউ চাচা, কেউ করা মামা, যখনই করতে গেছি তখনই দেখা গেছে। তারপরে আরেকটা আছে স্যার, সত্য স্বীকার করতে হবে, পলিটিক্যাল কম্পালশন এসে যায়। আপনারা এখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, আপনারা তাকে এমপি বানিয়েছেন। আওয়ামী লীগ কি করে মানে এমপি বানালো, এবং যদিও সে অন্য পার্টির, কিন্তু তাকে এমপি আওয়ামী লীগের ফুল সাপোর্টার নিয়েই তো এমপি হয়েছে, এই যে 30 সালে। হ্যাঁ, তো তাকে তো এমপি কি করে বিরুদ্ধে তখন তো আর যখন এমপি সব ছিল স্যার, সব ছিল। আপনি কি ক্যান্ডিডেট আপনি উইথড্র করেছেন? হ্যাঁ, আপনি ক্যান্ডিডেট উইথড্র করে সেটা পলিটিক্যাল কম্পালশন। দেখেন আপনি প্রথম যে কথা বলেছিলেন যে ডাবল স্ট্যান্ডার্ডের কথা, সেরকম আসলে সিলেক্টিভ মানে পিক এন্ড চুজ। আমি হিজ বাস্টার্ড বাট হিজ আওয়ার বাস্টার্ড, কিন্তু সেই আওয়ার বাস্টার্ডটা কেন, কিভাবে আওয়ারটা হয় সেটা জানার জন্য আমার বরাবরই কৌতূহল। ডক্টর সাদ্দাত স্যার, আমাকে আবার একটি বিরতি নিতে হচ্ছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে নতুন বেতন কাঠামোতে চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হয়েছে, সবাই এতে খুশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে প্রায় সব পেশাজীবী আন্দোলনে আছেন। শুধু তাই নয়, সেই বেতন কাঠামো এখনো মানে বাস্তবায়ন করতে পারেনি। আমরা বিভিন্ন রকম খবর শুনি যে অর্থমন্ত্রী ব্রিফকেস নিয়ে বাসা চলে গেছেন, তিনি ঘরে বসে দেখছেন এই কাটছেন, এই ছাড়ছেন, এই থাকছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশের। ডক্টর সাদ্দাত হোসেন, বেতন কাঠামো নিয়ে যে অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি, আবার এটি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে আপনার একটু। বেতন কাঠামো যখন হয় তখন বাস্তবায়নে একটু সময় যায়। আপনারা, আমার মনে হয় জার্নালিস্টরাও একটা কিছু হলে আমার বারবার ডাকে। সরকার থেকে বলা হয়েছিল যে জুলাই
অক্টোবর, জুলাইতে তো হইতেই পারে না। না অক্টোবর সরকার থেকে বলা হচ্ছে স্যার, আমরা বলি নাই, অক্টোবর বলেছিল, নভেম্বর, এখন হয়তো ডিসেম্বর জানুয়ারিতে হবে। বেতন কাঠামো যখন হয় তখন এই ধরনের কিন্তু কিছু হয়েছে চলে। আগেও আপনার খেয়াল আছে কিনা, যখন 90 বা বিএনপি আসলো কবে 93-র দিকে যখন ইয়ে হলো, 92-র দিকে যখন ইয়ে হলো, তখন ওই যে ফুলের টপ মারলো। তারপরে আওয়ামী লীগের সময় যখন আরো কাঠামো ইয়ে দিল, তখনও সেক্রেটারিয়েটে গন্ডগোল হলো। এগুলি কিন্তু বেতন কাঠামো যখন হয় তখন কিছু লোক তারা অসন্তুষ্ট হন, সংক্ষুব্ধ হন, কারণ সবাইকে সব সমভাবে ইয়ে হয় না। এখন যেমন ইউনিভার্সিটি টিচাররা এতদিন হয়েছে করছে, আমি তো মনে করছি যে তারা হয়তো আবার আন্দোলনে আসবে, এবং আমি বিভিন্ন টেলিভিশনে বলছি যে ইউনিভার্সিটি টিচার ওনারা তো যেসব অর্গানাইজেশন এগুলি সরকারের সাথে লিঙ্কড আপ, তো ওদেরকে কি করবে, ওনাদেরকে বুঝ দিয়ে দিবে। আর ওই যে ভ্যাটের সময় যেরকম বলছি যে ভ্যাটেরটা উঠে নেবে, কারণ ওখানে ছাত্ররা ইনভলভ। এখন বিভিন্ন যে সার্ভিসের লোকজন যেটা করছে তাদের অনেক কিছু জাস্টিফাইড আছে, আবার কিছু জাস্টিফাইডও নাই। যে এও বলতেছে কিছু বাড়তি সুবিধা যদি আমি পাই, আমরা মিডল ক্লাস, বাড়তি সুবিধা পাইলে ইয়ে করবো। এবং আমার ধারণা এইটা আগেন সবাইকে গভর্নমেন্ট যে অবস্থায় আছে বুঝ দিয়ে দিবে। আর ইউনিফাইড স্যালারি স্ট্রাকচার যেটা, এইটা গভর্নমেন্ট, আমার ধারণা, আমার ভুল হইতে পারে, আমি এটা ভাঙবে না, এটা ভাঙবে না। কারণ একবার যদি ভাঙে, স্যার যখন ইউনিফাইড স্যালারি স্ট্রাকচার, হি ওয়াজ দি ক্যাবিনেট সেক্রেটারি, তো এইটা তো উনি জানেন ব্যাকগ্রাউন্ডটা কি। 2200 বেতন স্কেল ছিল, এক রেলওয়েতে ছিল বোধহয় 600 না কত বেতন স্কেল। এগুলিকে মানে স্কুইজ করে বঙ্গবন্ধুর সময় প্রথমে 10টা গ্রেড, তারপরে সেকেন্ড পে কমিশনের সময় 20টা গ্রেড আছে। এখন বর্তমান শাসক দল আওয়ামী লীগ সরকার, স্যার হয়তো বেটার বলতে পারবেন আপনারা, এইটার মধ্যে একটা এটা ভাঙবেন কিনা, কারণ এটার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার আছে। স্বাভাবিকভাবে যে স্যালারি স্ট্রাকচার করে গেছে সেটা ভাঙবে কিনা, যেটা যেহেতু বঙ্গবন্ধু করছে। দ্বিতীয় হলো, আমি অ্যাজ এ ব্যুরোক্র্যাট মনে করি, একবার যদি আপনি স্যালারি স্ট্রাকচার ভাঙেন, কারণ আমি এটা ফেস করেছি, বিভিন্ন গ্রুপের লোক এসে তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের ব্যাপারে আমাদের কাছে দিত, সবাই বলে তারটা ইম্পর্টেন্ট। একবার যদি আপনি ভাঙেন তাহলে আপনার হোল ইউনিফাইড স্যালারি স্ট্রাকচার ইয়ে হবে। সেটা করবে কিনা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট ইজ এম্পাওয়ার্ড টু ডু দিস, কিন্তু এটা বিগ ডিসিশন, এটা নিতে হলে অনেক কিছু চিন্তা করে নিতে হবে। আমি জানি না করবে কিনা, স্যার হয়তো বেটার বলতে পারবে। আমি ওই যে আমার বইটা 1971-75 ওই সময়কার যে বইটাতে দুটো জিনিসই, বঙ্গবন্ধু যে বিশাল একটা কাজ করেছিলেন, রাইট, তিনি দুটো কমিশন করেছিলেন, একটা পে কমিশন রব সাহেবের ইয়েতে, না মুজাফফর সাহেব, না ওটা হলো পে কমিশন, হচ্ছে রব সাহেব, আরেকটা হচ্ছে সার্ভিসেস রিঅর্গানাইজেশন কমিশন, সেটা ছিল আমাদের ম্যাক চৌধুরী, প্রফেসর মুজাফফর চৌধুরী। তো দুটোতেই দু ধরনের ইয়ে, কিন্তু ইন ট্যান্ডেম একসাথে মিলে ওটাকে বঙ্গবন্ধু প্রচলন করেছিলেন। তো এইটা যখন করা হয়, তারও আগে আমি আর একটু সাদাতকে মনে করে দিই, আমরা যখন প্রথম সরকার শুরু করে দিই 1972-এর প্রথম দিকে এসে দেখা গেল যে কত রকমের সরকারের স্কেল। একে তো আমাদের সরকার, মূল সরকার যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেটা সাধারণভাবে মুজিবনগর সরকার বলা হয়, এটি তো মূল সরকার। এই সরকার, এখানে ছিল পূর্ব পাকিস্তান সরকার, আবার কেন্দ্রীয় সরকারের কিছু, এখানে বেশ কিছু লোকজন ছিল, স্থানীয় সরকারের অনেক কিছু ছিল। এদের সব কিছু মিলিয়ে এটাকে তখন একটা কমিটি করে দেওয়া হয়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রিঅর্গানাইজেশন কমিটি। সেই কমিটির আমি তখন ওইটার মেম্বার সেক্রেটারি ছিলাম, আর ওটার সঙ্গে কাজ করেছিলেন মূলত মাহবুবুজ্জামান সাহেব। আমরা দিন রাতে খেটে সমস্ত একত্র করে দেখলাম, দেখে বঙ্গবন্ধুর কাছে যখন রিপোর্ট দেওয়া হলো, ওই রিপোর্টের ভিত্তিতে তারপরে তখন উনি বললেন তাহলে দরকার নাই, কমিটি তোমার কমিশন। আপনি কি মনে করছেন এই কমিশন যখন প্রথম 10 গ্রেড বঙ্গবন্ধু পেরেছিলেন, উনি 10টা গ্রেডে নিয়ে এলেন, শুধু তাই না। কিন্তু আমরা প্রশ্নটি করতে চাই, আমাদের হাতে 1 মিনিটের মতো সময় আছে, যে ইউনিফাইড স্ট্রাকচার রাখার পক্ষে নাকি বিপক্ষে আপনি, ডক্টর সাদত এই প্রশ্নটি আপনাকে করবেন। এক কথা আমি বলতে পারবো না যে এখনই এই গঠন করার পক্ষে কিনা, কিন্তু আমি একটি কথা বলতে চাই, যেটি আমি সবসময় মনে করি করা উচিত।
আমরা যে ক্লাস তুলে দিয়েছি, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এটা ইউনিফাইড যখন গ্রেডিং স্ট্রাকচার করে দেওয়া হয়েছে 20টি গ্রেড করে, ওই 20টি গ্রেডের মধ্যে সকলেই ওই নিয়ে আসাটা, এই চলাচলটাই একটু অসুবিধা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের। আপনি যেটা বলছেন অসন্তোষ, সেই অসন্তোষের যেমন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা ইউনিভার্সিটির সঙ্গে তাদের সঙ্গে কিন্তু বসে কত দিন হলে কত পাবলিকেশন থাকবে, কিভাবে করবেন, এটা একটা সুরাহা হয়ে গেছে। আবার এখানেও ওই অন্যান্য সার্ভিসের একটা হয়েছে যে ওটাও আমি একসময় নেগোশিয়েট করেছিলাম, যে ওই আমাদের প্রকৃতি থেকে বলা হয়েছিল যাদের গ্রেড 1, গ্রেড 2 নেই, অনেক 45টি পদ একসঙ্গে সৃষ্টি করা হয়েছিল। এখনও প্রায় সব কাডারেই এরকম করা হয়েছে, কিন্তু কয়েকটি কাডারে আছে তারা ক্লাস ওই গ্রেড 4-এ গিয়ে আটকে যাচ্ছে। তার ফলে তাদের মধ্যে একটা অসন্তোষ, এই জন্য তারা ভাবছেন যে তারা গ্রেড 2-তে কোনোদিন যেতে পারবেন না। এই জিনিসটি এটা নিয়ে এটা অ্যাড্রেস করার চেষ্টা হচ্ছে, এটা মিটমাট হয়ে যাবে, মানে বুঝ দিয়ে দিবে, আলটিমেটলি বুঝ দিয়ে দিবে। না এটা মিলিয়ে দাও, এমন হয়ে যাবে মিলিয়ে দিবেন, আমি বুঝ দিয়ে বলছি। না, গ্রেড 2 এর জায়গায় যদি আমি গ্রেড 4 এর পরে একটা গ্রেড 3 তাদের জন্য করে দেই, তাহলেই তো তার আগে বেরোনোর হয়ে যাবে। এবং ওখানে যদি এটাও বলা হয় যে গ্রেড 4 এর জায়গায় আগে একটা গ্রেড দিয়ে দিলে তো আর সে গ্রেড 2 তে যাইতে পারলো না, সে 4 এই থাকলো, কিন্তু নতুন একটা নাম দিলেন না, এখন আর 4 এ না থেকে সে যাতে 3 থেকে 2 তে যেতে পারে, তার জন্য মাঝখানে একটা 3 তে তার প্রমোশনের ব্যবস্থা করতে হবে। এই জিনিসটাই ওইটা ইন্টিগ্রেটেড হয়ে গেল, তাহলে তার ভিন্ন হলো না, গ্রেডিং ঠিকই থাকলো। এবং আরেকটি যদি হয় যে বিশেষ করে প্রফেশনাল যে সমস্ত আছে তাদের জন্য গ্রেড 1, 2, 3 বলে দিলেই হবে যে অ্যাডমিনিস্ট্রেশনের যেগুলো আছে আলাদা, তাদের সঙ্গে তোমাদের কোনো সংঘর্ষ নাই, তোমাদের জন্য এই গ্রেড করে দাও। অলরেডি করা আছে স্যার, এগ্রিকালচার, সেগুলি লাইভস্টক, তবে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আজ শেষ হলো। জনাব ইমাম, জনাব সাদাত হোসেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।